দর্শক, আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বাংলাদেশের আসন্ন নির্বাচনে দেশের মানুষের পাশাপাশি অংশ নিতে উৎসুক প্রবাসীরাও। এই মাঝে প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাস থেকে প্রতিনিধি নির্বাচন করে ভোট গ্রহণের আহ্বান বাংলাদেশিদের। বাহরাইন থেকে সহকর্মী মোহাম্মদ স্বপন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। দেশের মানুষের মতোই ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রবাসীরাও। বিষয়টি নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বাহরাইনের প্রবাসীরা বলছেন, কেবল ভোট দেওয়া নয়, প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সংসদে প্রতিনিধি চান তারা। প্রবাসী সকল রেমিটেন্স যোদ্ধাকে ভোটের আওতায় আনা হোক এবং তাদের পবিত্র আমানত ভোট দিয়ে যেন বাংলাদেশে তার নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিকে উনি নির্বাচন করতে পারে এবং তার পাশাপাশি প্রবাসীদের জন্য যেন সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে। রাজনৈতিক দলগুলোর কাছে আমরা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের পক্ষে কথা বলার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, প্রবাসীদের যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কথা বলার জন্য প্রতিনিধি চাচ্ছি আমরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও বিষয়টিকে এতদিনে আমলে নেয়নি নির্বাচন কমিশন। ফলে দেশ পরিচালনায় সরাসরি অংশগ্রহণে অপারগ ছিলেন প্রবাসীরা। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন গঠনের পদক্ষেপে এই দফায় আশাবাদী প্রবাসীরাও। আমাদের মধ্যপ্রাচ্য থেকে যেন একজন সংসদ সদস্য নির্বাচিত করা হয়, যে সংসদে যেয়ে আমাদের প্রবাসীদের সুখ দুঃখের কথা বলতে পারবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমরা প্রবাসীরা সুস্থ মতন ভোট দিতে পারি। আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধির উপরে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে, সদ্য শুরু হওয়া চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। এর পেছনে রপ্তানি এবং শিল্প খাতের ধীর গতি বড় কারণ। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব। তবে জিডিপি প্রবৃদ্ধি কত হবে তা বলা হয়নি। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে কথা বলা হয়েছে। এপ্রিল মাসে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে বলা হয়, 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 5.1%। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। পরে তা কমিয়ে 35% করা হয় এবং আগামী 1 আগস্ট থেকে তা কার্যকর করার কথা। এ নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষি করছে বাংলাদেশ সরকার। নতুন পাল্টা শুল্ক আরোপ হলে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাড়তি শুল্ক দিতে হবে। এ খাতের ব্যবসায়ীরা মনে করেন, এতে পণ্যের রপ্তানি ব্যাপকভাবে কমতে পারে, যা সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে। এদিকে মূল্যস্ফীতি সম্পর্কে এডিবি জুলাই সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থ বছরের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এদিকে পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য সচিব। বলেন, দেশটি থেকে বেসরকারি খাতে সয়াবিন আমদানি করা হবে, এতে চীন কিংবা রাশিয়ার সাথে সম্পর্কের অবনতি হবে না। সচিব জানান, বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় আগামী 29 ও 30 জুলাই তৃতীয় দফা বৈঠকে রাজি হয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। বাণিজ্য সচিব মনে করেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে চাপে আছে চীন, সেখান থেকে উৎপাদনে স্থানান্তর হতে পারে আর এর সুবিধা নিতে পারে বাংলাদেশ। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। যুক্তরাজ্যের বার্মিংহাম প্রথমবারের মতো আয়োজন করছে বৃক্ষ মেলা। যৌথভাবে মেলার আয়োজন করছে পরিবেশবাদী সংগঠন অমরাবতী এবং অগ্রণী আর্ট অ্যান্ড কালচার। শনিবার এক সংবাদ সম্মেলনে মেলার ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে অমরাবতী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিবেশবাদী ব্যক্তিত্ব কলামিস্ট শেবুল চৌধুরীর পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন অগ্রণী আর্ট অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক উপস্থাপিকা রাশিয়া খাতুন। ভিন্নধর্মী আয়োজনে বিলাতের বৃক্ষপ্রেমীদের পাশাপাশি যোগ দেবে ইউরোপ এবং আমেরিকার অসংখ্য প্রবাসীরা। মেলায় বিভিন্ন জাতের গাছের প্রদর্শনী এবং বিক্রয়ের পাশাপাশি থাকবে দেশীয় খাবার ও পণ্যের আয়োজন। সাথে থাকবে বাংলাদেশ ও ব্রিটেনের বহু স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে নানান রকম সাংস্কৃতিক পরিবেশনা, যা সরাসরি সম্প্রচার করবে জনপ্রিয় বাংলাভাষী চ্যানেল বিয়ন্ড টিভি ইউকে। আগামী 3 আগস্ট আয়োজন হবে এই বৃক্ষ মেলার। আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি ব্রিটেনের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বার্মিংহামে আমরা বৃক্ষ মেলা
আয়োজন করছি আগামী 3 আগস্ট 2025। কিন্তু আপনারা সবাই আসবেন। জাপানে ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে টোকিও সেন্ট্রাল মসজিদ অ্যান্ড কালচারাল সেন্টার। রাজধানী টোকিওর কাতসুশিকা সিটিতে এই মসজিদের উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায় প্রাথমিকভাবে একই সাথে 100 জনের জামায়াত আদায়ের ব্যবস্থা করা হয়েছে মসজিদটিতে। শুধুমাত্র নামাজ আদায় নয়, মানুষের মাঝে ইসলামিক ঐতিহ্য তুলে ধরতেও নির্মিত হয়েছে এই মসজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির মাঝে উপস্থিত ছিলেন জাপান ইসলামিক মিশনের সভাপতি হাফেজ সাবের আহমেদ সহ বহু গুরুত্বপূর্ণ কমিউনিটি ব্যক্তিত্ব। এই মসজিদটার সমেত দাবিদার ছিল, কারণ এত অঞ্চলে আমাদের আশেপাশে কোনো মসজিদ ছিল না। যে মসজিদগুলি আছে এগুলো আমাদের থেকে একটু দূরে ছিল, যার জন্য আমরা এখন নামাজ পড়তে আসবো। আমাদের বাচ্চারা এখানে কোরআন শিক্ষা এবং অন্যান্য ধর্মীয় চর্চা করতে খুবই সুবিধা হবে। আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে চরম অমানবিক অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল। ত্রাণ প্রবেশের জন্য গাজার ঘনবসতিপূর্ণ 3টি এলাকায় প্রতিদিন 10 ঘন্টা হামলা বন্ধের ঘোষণা দিয়েছে আইডিএফ। পাশাপাশি জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে 5 ঘন্টার জন্য নিরাপদ রুট নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতিতে সমালোচনার মুখে উপত্যকায় এয়ারড্রপ পদ্ধতিতেও ত্রাণ দিচ্ছে ইসরায়েলি সেনারা। এমন বর্বরতা আর কবে দেখেছে বিশ্ব? নির্বিচার বোমা হামলায় মানুষ তো মরছেই, অভুক্ত রেখেও মারা হচ্ছে ফিলিস্তিনিদের। উপত্যকা জুড়ে খাবারের জন্য হাহাকার। চোখের সামনে না খেয়ে সন্তানদের মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখছেন বাবা মায়েরা। গুলি করে হত্যা করা হচ্ছে জেনেও তাই সন্তানদের মুখে এক ফোঁটা খাবার তুলে দিতে ইসরায়েলের গুটি কয়েক ত্রাণ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। সন্তানদের জন্য খাবার পেতে ভোর থেকে অপেক্ষা করছি। আমার স্বামী 1 বছর ধরে ইসরায়েলি কারাগারে বন্দী। আমার ওপর পরিবারের 7 সদস্য নির্ভর করে। সন্তানেরা খাবারের অভাবে অপুষ্টিতে ভুগছে। পরিবারের সবাই না খেয়ে দিন কাটাচ্ছে। পান করার জন্য পানিও পাচ্ছি না। আমার সন্তানের বয়স মাত্র 2.5 বছর। ক্ষুধার জ্বালায় সে কান্না করছে। তার মুখে এক ফোঁটা পানিও দিতে পারছি না। মাসের পর মাস ধরে গাজায় লাখ লাখ ক্ষুধার্ত ফিলিস্তিনির আর্তনাদেও এতদিন গলেনি নেতানিয়াহু প্রশাসন। নিজেদের ব্যবস্থাপনায় ত্রাণের নামে শুরু করে হত্যাযজ্ঞের নতুন মিশন। তাদের এমন বর্বর আচরণে বিশ্বজুড়ে চরম আকার ধারণ করেছে নিন্দা ক্ষোভ। চুপ থাকতে পারেনি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইউরোপের অনেক দেশও। এমন পরিস্থিতিতে চাপে পড়ে নিজেদের অমানবিক অবস্থান থেকে সরে আসতে বাধ্য হলো ইসরায়েল। ঘনবসতিপূর্ণ 3টি এলাকায় প্রতিদিন 10 ঘন্টার জন্য সামরিক তৎপরতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সকাল 10টা থেকে রাত 8টা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আল মাওয়াসি, দেইর আল বালাহ ও গাজা সিটিতে হামলা বন্ধ রাখা হবে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ত্রাণ প্রবেশের জন্য ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত নিরাপদ রুটও নিশ্চিত করবে বলে দাবি তাদের। অনাহারে মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় চাপ সামাল দিতে তড়িঘড়ি করে গাজায় এয়ারড্রপ পদ্ধতিতেও ত্রাণ সরবরাহ শুরু করেছে আইডিএফ। পাশাপাশি কারেম সালেম ক্রসিং দিয়ে মিশর থেকে কয়েক মাস পর ঢুকতে দেয়া হচ্ছে ত্রাণবাহী ট্রাক। ত্রাণ প্রবেশে বাধা দূর হলেও সংশয় কাটেনি ফিলিস্তিনিদের। ইসরায়েলের ওপর ভরসা রাখতে পারছে না তারা, কেননা এর আগেও নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে নিয়মিত নির্বিচার হামলা চালিয়েছে আইডিএফ সেনারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাতারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোকসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতারের দোহাল জাদিদ মধুবন রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক আহমেদ মালেকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু। এ সময় বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, আব্দুল নূর আজাদ, বদরুল ইসলাম, বেলাল উদ্দিন, খায়রুল ইসলাম সহ আরও অনেকে। দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা খান বাহাদুর মোহাম্মদ মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় সভায়। আগামী 20 থেকে 24 সেপ্টেম্বর মালয়েশিয়ায় বসছে এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটসাল। আসরকে সামনে রেখে 3 মাসের চুক্তিতে দেশে এসেছেন
ইরানের কোচ সাইদ খোদার রাহমি। রোববার বাফুফে ভবনে তাকে পরিচয় করিয়ে দেন সভাপতি তাবিথ আউয়াল। ফুটসালে ইরান শক্তিশালী দল। 59 বছর বয়সী সাইদ এর আগে মিয়ানমারে কোচ ছিলেন। বাফুফের ফুটসাল ট্রায়াল থেকে উঠে আসা খেলোয়াড়দের পরিচর্যা করবেন তিনি। ফুটসাল খেলাটি বাংলাদেশে এখনও এত প্রচলিত নয়, নেই কোনো ফুটসালের ভালো মাঠ, তাই সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ বাফুফের সভাপতির। বাংলাদেশ বিশ্বাস করে, বাংলাদেশের প্লেয়াররা বিশ্বাস করে যে যত বড় দলই হোক আমরা ভালো খেলবো, আমরা ফাইটিং ম্যাচ দিব, আমরা বাংলাদেশের পতাকা নিয়ে যখন নামি আমরা কোনোভাবে পিছপা হব না। পরিবার বলেছিল বাংলাদেশি খাবার খেতে পারবো না, কিন্তু এখানে এসে মনে হচ্ছে ইরানেই আছি। আপনাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে আমি 5 বছর কাজ করেছি, সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন। হয়তো আমি কোনো সময় ভুল করব, তবে সেটা আমাকে জানাবেন। 2026 সালকে কেন্দ্র করে আমরা পরিকল্পনা শুরু করছি। প্রথমবারের মতো টেবিল টেনিস খেলার সাথে যুক্ত হলো বাংলাদেশ জেল। লঞ্চিং সেরেমনিতে অংশ নিয়েছেন 6 জন প্লেয়ার, একজন কোচ এবং কারা মহাপরিদর্শক। বিগত বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় সাফল্য নিয়ে এসেছে টেবিল টেনিস। সবশেষ কমনওয়েলথ গেমসেও ছিল ঈর্ষণীয় সাফল্য। সেজন্য ভলিবল, কুস্তি ও অন্যান্য খেলার পর টেবিল টেনিসেও আগ্রহ দেখালো বাংলাদেশ জেল। এই চুক্তিতে 1 বছর বেতন পাবেন খেলোয়াড়রা। ধীরে ধীরে আরও প্রতিভাবান খেলোয়াড় নেবে বাংলাদেশ জেল দল। বাংলাদেশকে এশিয়ান টেবিল টেনিসের শীর্ষে নিতে খেলোয়াড়দের সাহায্য করতে চায় কারা কর্তৃপক্ষ। টেবিল টেনিসে যদি আপনারা দেখছেন যে জুনিয়র প্লেয়ারগুলো আমরা অ্যাড অন করেছি, আমার টার্গেট হলো যে তারা তাদের মতো করেই খেলবে। তাদের বেসিক্যালি আমরা জেল ডিপার্টমেন্ট তাদের পাশে থাকবে পুরো বছর ধরে, এবং তাদের যে ছোটোখাটো রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার হয়েও জাতীয় দলে সুযোগ পেয়ে ভালো করতে পারছিলেন না তানভীর ইসলাম। মুশফিকুর রহিমের একটা কথাতেই বদলে গেছে তানভীরের জীবন। মাঝে বদলেছিলেন বোলিং অ্যাকশনও। যদিও সাফল্য না মেলায় আবারও ফিরেছেন পুরনো অ্যাকশনে। সাদা হোক কিংবা লাল বলের ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই তানভীর ইসলাম পরীক্ষিত। ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছেন সাদা বলের 2টা ফরম্যাটে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে 3 ওয়ানডেতে নিয়েছেন 7 উইকেট। সেকেন্ড ম্যাচে 5 ম্যাচ সেরা। ওই ওয়ানডে সিরিজে বাংলাদেশ ওই একটা ম্যাচই জিতেছে। তানভীর যে জেলা থেকে উঠে এসেছেন সেই বরিশালে লিগ হয় না 8 বছর ধরে। এমনকি দক্ষিণের এই বিভাগটার এনসিএল দল নিয়েও সময়ে অসময়ে শোনা যায় একের পর এক অভিযোগ। এমন একটা জায়গা থেকে উঠে এসে জাতীয় দলে খেলা, পারফর্ম করা কতখানি কঠিন তা বোধহয় শুধু তানভীরই জানেন। অনেকে অনেক বেশি সুযোগ পায়, অনেকে কম সুযোগ পায়। এই ব্যাপার নিয়ে অনেক কথা হইতেছিল। মুশিবাই বলতেছিল যে তানভীর তুমি এখানে প্রুভ করে আসছো, তুমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, অনেকে 5টা ম্যাচ খেলবে, ওইটা ওর জন্য এনাফ। আবার যদি তুমি একটা ম্যাচ খেলো, তোমার জন্য যে একটা ম্যাচ খেলবে ওই একটা ম্যাচে তার জন্য এনাফ প্রুভ করার জন্য, কারণ তুমি এখানে প্রুভেন। মাঝে বোলিং অ্যাকশন বদলেছিলেন তানভীর। অ্যাকশন বদলে ইউএই সিরিজে খুব একটা ভালো করতে পারেননি। পরে পাকিস্তান থেকে ফিরে মাসখানেক বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করে আবারও পুরনো অ্যাকশনে ফিরেছেন তানভীর। সোহেল স্যার তো আমার ওই অ্যাকশন দেখার পরে উনি ভাবছিল প্রথম যে আমি ওয়ার্ম আপ করতেছি, পরে দেখে যে আমি ওই অ্যাকশনই করতেছি। সোহেল স্যারে মানে একদম হতাশ হয়ে গেছে, কারণ মাথায় আসতেছিল না যে তানভীর কী করতেছে। পরে আমি হৃদয়ের সাথে ড্রেসিং রুম আসার পরে, মানে ফিল্ডিং সেশন হওয়ার পরে হৃদয়ের সাথে আমি আলাপ করলাম যে হৃদয় কী করা যায় বলতো, সবাই তো এই জিনিসটা নেগেটিভভাবে নিতেছে। তারপরে বললো তানভীর ভাই তুমি তো মনে করো আগে যে 10 বছর 11 বছর পর্যন্ত এই অ্যাকশনে বল করছো, আর এই অ্যাকশনেই সাকসেস, তুমি আগের অ্যাকশনেই ফিরে যাও, আর ওইটা দিয়ে তুমি সাকসেস হবে ইনশাল্লাহ। পরে ওর ওই একটা কথায় মনে করেন আবার ওই আগের অ্যাকশনটায় ফিরে আসছে। পরে সোহেল স্যার অনেক কাজ করছে, মনে করেন যা বলার বাইরে, যে সোহেল স্যার এরকম কষ্ট আমার নিয়ে কখনোই করে না। উনি যতটা কষ্ট মানে যতটা কাজ আমারই নিয়ে কাজ। আপনি যখন টি20 ওয়ার্ল্ড কাপ খেললেন, একটা ভিডিও দেখছিলাম যে সাকিব আপনার কাছ থেকে একটা বল শিখছিলেন। আমি জানি না আপনার মনে আছে কিনা। না না না, শিখা না, এমনি সাকিব আমার বলতেছিল তুই কীভাবে গ্রিপ করস, মানে এক একজনের গ্রিপ তো এক এক রকম। পরে আমি ওনারে ওই জিনিসটা, মানে আমি যে বোলিংয়ে গ্রিপ করি ওই গ্রিপটা ওনারে দেখাইছি, ভাই আমি এইভাবে বল গ্রিপ করি। দর দর করে ঘামছেন তানভীর ইসলাম। তানভীর নিশ্চয়ই চাইবেন তার এই ঘামের মূল্য চোকাতে, চাইবেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার বাবা একটা কথা বলছিল যে পৃথিবী সবাই তোমার সাথে বেইমানি করবে, কিন্তু তুমি সঠিক পথে পরিশ্রম করো, আজ হোক কাল হোক কোনো এক সময় তুমি ওই পরিশ্রমের ফল পাবে।
আমরাও চাই তানভীর ইসলাম পরিশ্রমের ফল পাক এবং তার ওই ফল বাংলাদেশের কাজে লাগুক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।